नमस्कार श्रोता बंधुरा आमी स्वागता एसो गल्प शोनाई चैनेलेर आजकेर गल्पेर आसरे सबाइके स्वागत जानिए शुरू करछि आशापूर्णा देवीर लेखा एकटी भौतिक गल्प 18 बछर परे। परीक्षार ठीक आगेई पुलू माने पुलकेश तार सबथेके निकट बंधु उज्जवल के बोल्लो कथाटा। उज्जवल हाँ हये बोल्लो, कि बोल्ली? परीक्षाय फेल करले तुई हय गलाय दড়ি दिए झुले पड़बी नयतो रेल लाइने गला दिबी। पुलू बीर दर्पे बोल्लो, तो फेल करले ताछाड़ा आबार कि करब शुनी? तोरा सबाई कलेजे भर्ती होते जाबी और आमी एई मेचेदा बয়েজ हाई स्कुले पड़े थेके जाबर काटबो, यार कि नाकि? उज्जवल रेगे बोल्लो, आगे थेकेई मरा कान्ना काँदछिस केन? ना मरतेई कफिन बानिए कबर खुঁড়ে রাখছিস কি জন্যে? ফেলই বা করতে যাবি কেন? যাব নাই বা কেন? পুলু আরও বীর দর্পে বলল, সারা বছর পড়ার বইয়ের পাতা উল্টাবো না, কেবল গোয়েন্দা গল্প সাঁটবো আর আড্ডা মেরে বেড়াবো আর পরীক্ষায় পাশ করব? মামদোবাজি নাকি? উজ্জ্বল এবার রেগে বলল, ওহ, আমার কাছেও গুল মারতে এসেছিস? সারা বছর তুই পড়ার বইয়ের পাতা উল্টাসনি, শুধু গল্পের বই পড়ে আর আড্ডা দিয়ে কাটিয়েছিস। এই কথা বিশ্বাস করতে বলছিস আমায়? বিশ্বাস করা না করা তোর ইচ্ছে, তবে গড প্রমিস মা কালীর দিব্যি। ফের পুলু, কতদিন বলেছি যখন তখন এই সব মা কালীর দিব্যি টিব্যি বলবি না। সরি, কি করব বল, মুখে এসে যায়। তবে আর বেশি দিন বলতে আসবো না, রেজাল্ট বেরোবার আগের দিনটা পর্যন্ত। উজ্জ্বল রেগে রেগে বলল, তো অতদিন অপেক্ষা করারই বা কি আছে? আর কষ্ট করে পরীক্ষা দেবারই বা কি আছে? এখনই রেল লাইনে গলা দিগে না, নয়তো গলায় দড়ি দিয়ে ঝুলেই পড়গে যা। বাহ, এখনই কেন? পুলু হিহি করে হেসে উঠে বলল, যতক্ষণ না গালে মুখে চুনকালি পড়বে ততদিন মনের আনন্দে চড়ে বেড়াবো না। পরীক্ষার পড়া পড়ছি বলে মা রোজ রোজ মাছের মুড়ো খাওয়াচ্ছে, পিসি দুধ ঘি নিয়ে সাধছে, আর বাবা মাঝরাতে আমার ঘরে আলো জ্বেলতে দেখে দয়া দয়া গলায় বলছেন, আর রাত জাগিসনি বাবা, এবার শুয়ে পড়। গল্পের বইগুলো আমি অলওয়েজ পড়ার বইয়ের মধ্যে রেখে পড়ি, তা এই সব আদর টাদরগুলো ছাড়বো কেন? তাছাড়া পরীক্ষার পরের 2 মাস কি সুখের সেই দিন ভাব, তখন আর পড়ার বইয়ের খাঁচে ঢুকিয়ে গল্পের বই পড়তে হবে না, সকলের নাকের সামনে দেখিয়ে দেখিয়ে পড়া যাবে, দুপুরবেলা ছিপ হাতে নিয়ে পুকুর ধারে বসতে পারা যাবে। আবার শুনছি আমার পরীক্ষাটা হয়ে গেলেই সবাই মিলে নাকি হাজারিবাগে ছোট পিসির কাছে বেড়াতে যাওয়া হতে পারে। তাহলে এইগুলো বরবাদ করব কেন? তাছাড়া আমি তো আর তোদের মতো কষ্ট করে সত্যি পরীক্ষা দেব না, আমি মনের আনন্দে পরীক্ষার খাতায় যা খুশি লিখে আসব। উজ্জ্বল আবারও বলে উঠল, ভাগ ভাগ, খুব কায়দা দেখানো হয়েছে, মনে জানিস আমাদের থেকে ভালোই লিখবি, আর তখন দাঁত বার করে হেসে বলবি কেমন ধাপ্পাটি দিয়েছিলাম। পুলু এখন গম্ভীর হয়ে গেল, বলল, কি করে বিশ্বাস করাবো বল? তুই তো আবার মা কালীর দিব্যি দিতে বারণ করেছিস। যদি 3 সত্যিতে আপত্তি না থাকে তো বলি, সত্যি সত্যি সত্যি। উজ্জ্বলের মুখটা এখন শুকিয়ে গেল। বলল, তুই যে সারা বছর পড়ার বইয়ের পাতাও উল্টাসনি, শুধু আজে বাজে করে কাটিয়েছিস, এ কথা তো কই আগে কোনো দিন বলিসনি। আমি তোর এত বন্ধু, সেই জন্যেই তো। পুলু মিটিমিটি হেসে বলল, বললেই তো তুই কোষে জ্ঞান দিতে আসতিস, পর পর করে উৎপাত করতিস, হয়তো বা বন্ধু বাৎসল্যে একসঙ্গে পড়ি আয় বলে আমার বাড়িতে এসে হানা দিয়ে আমার সুখের 12টা বাজিয়ে দিতিস। উজ্জ্বল ম্রিয়মান গলায় বলল, সারা বছর পড়বো নাকি ফাঁকি মেরে কাটাবো, আর ফেল করলেই সুইসাইড করব, এটাই খুব সুখ।
পুলু বলল, আহা, আগে কি আর এতটা দূর পর্যন্ত ভেবেছি? পড়তে ভালো লাগে না, পড়ি না। কেউ পর পর করে ডিস্টার্ব করলে এটা পছন্দ করি না। তাই নিজের ব্যাপার যতটা সম্ভব কাউকে জানাই না। তবে এখন ভেবে দেখছি তোরা সবাই কলেজে ভর্তি হতে শহরে চলে যাবি, আর আমি জুনিয়রদের সঙ্গে এক বেঞ্চে বসে, না, অসম্ভব। এটা বরং বেশ একটা অ্যাডভেঞ্চার হবে, পাড়ায় সাড়া পড়ে যাবে। উজ্জ্বল খুব অসহিষ্ণুভাবে বলে, আহা, কি মহিমায় হবে! মাসিমা মেসোমশাইয়ের কথা ভেবে দেখেছিস? অত ভাবতে গেলে চলে না। ওদের আরও দুটো ছেলে আর গোটা চারেক মেয়ে আছে। বাহ, খুব চমৎকার বুদ্ধি। পুলু, আমি তোকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি, তুই ওসব পাগলামি চিন্তা ছেড়ে দে। এখনও উঠে পড়ে লেগে তৈরি হ। আমার সব নোটগুলো তোকে দিয়ে দেব। তোর যা ব্রেন, ও একবার চোখ বুলোলেও মার্কাটারি রেজাল্ট দেখিয়ে দিবি। দেখ উজ্জ্বল, আমায় বেশি রাগ আসনি। আমি যা ভেবে রেখেছি তা করবই। হাতে তো মাত্র আর 6 দিন সময়। এখন পড়াশোনা করে পাশ করব? বোর্ডের ঠাকুরদারও সাধ্য নেই আমায় পাশ করায়। এটা খুব বাহাদুরি? বাহাদুরি টাহাদুরি বুঝি না, যা ফ্যাক্ট তাই বলছি। উজ্জ্বলের নিজের এখন সময়ের যথেষ্ট দাম। সত্যিই তো আর 6টা দিন মাত্র বাকি। তবু বন্ধুর এই দুর্মতি তাকে যেন হতভম্ব করে বসিয়ে রাখলো এবং অনেক বোঝাতে চেষ্টা করলো। বলল, তুই এই 5 দিনই বইপত্র খুলে দেখ না, পরীক্ষায় বসবই এই চিন্তাটা কর না। কিন্তু পুলু সেসব হেসেই উড়িয়ে দিল এবং বলল, নেহাত তুই আমার বুজুম ফ্রেন্ড, তাই তোর এত কথা শুনে যাচ্ছি। আর কেউ হলে কখন ভাগিয়ে দিতাম। উজ্জ্বল খুব দুঃখের গলায় বলল, কিন্তু একটা কথার জবাব দে তো। বরাবর ক্লাসে ভালো রেজাল্ট করে প্রমোশন পেয়ে এসেছিস, হঠাৎ এবছরে পরীক্ষার বছর জেনেও এরকম বিদঘুটেপনা করলি কেন? পুলু অর্থাৎ পুলকেশ একটু পুলকের এক অলৌকিক হাসি মুখে মেখে বলল, ওই তো মজা। হঠাৎ মনে হলো সবাই যা করে আমাকেও তাই করতে হবে। তার মানে কি? পড়তেই হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে, যথা নিয়মে কলেজে গিয়ে ঢুকতেই হবে। এর কোনো মানে আছে? আমি কি একটা কৃতদাস? আমার নিজের কোনো স্বাধীনতা থাকবে না? আমার যদি পড়ার বইগুলো হঠাৎ দুচক্ষের বিষ লাগতে শুরু করে, যদি গল্পের বইগুলো বেশি টানে, কেন আমি জোর করে আহ্লাদের জিনিসটা ছেড়ে বিরক্তিকর জিনিসটারই দাসত্ব করব? অদ্ভুত, তোর কথা শুনে মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। সত্যি বলছি পুলু, আমার মনে হচ্ছে তোর মাথার ট্রিটমেন্ট দরকার। পুলু হো হো করে হেসে উঠল। আমার মাথা তোদের চেয়ে অনেক ভালো। আচ্ছা, তাহলে তুই রোজ স্কুলে আসতিস কেন? সে তো বাড়ির লোককে ভাঁওতা দেবার জন্যে। তাছাড়া না এলেই তো বাড়িতে বকাবকি শুরু করে দেবে। উজ্জ্বল শেষ চেষ্টার মতো বলে, তা রোজ যখন ক্লাসে এসে বসেছিস, কিছুও তো জানা হয়ে গেছে বাবা। সেইগুলোই ভেবে ভেবে। অত সস্তা নয় মানিক। ক্লাসে আমি বসে বসে খাতায় স্যারেদের কার্টুন এঁকেছি, ওদের ভঙ্গি নকল করে মুখ ভেঙিয়েছি আর ডিটেকটিভ গল্পের বই পড়েছি। উজ্জ্বল হতাশ নিঃশ্বাস ফেলে ভাবে, তার মানে সত্যিই মাথায় কিছু গোলমাল হয়েছে। আরও দুঃখের গলায় বলে, কিন্তু তুই তো এমন ছিলি না পুলু। ছিলাম না, হয়েছি। মানুষ কি চিরদিন একরকম থাকে? চিরদিন একরকম থাকে বন মানুষরা। বলে আবার ফ্যাক ফ্যাক করে হাসে পুলু। কার কোথায় সিট পড়বে জানা নেই। উজ্জ্বল বলল, তো রেজাল্ট বেরোনোর আগের দিন পর্যন্ত তো তুই কিছু করছিস না? নো নো, সেদিন পর্যন্ত আরামসে আমোদ করে বেড়াবো। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা বলে রাখি, মরা ফরার দিকে না গিয়ে নিরুদ্দেশ হলেও তো পারিস। নিরুদ্দেশ? হ্যাঁ, দোহাতটা তো সবাই এত নিরুদ্দেশ হচ্ছে বাবা, মেয়ে ছেলে ছোট বড় সবাই। তাতে আর কার কি লাভ? নিরুদ্দেশ হওয়া মানেই তো আর কারোর সঙ্গে দেখা টাকা হবে না, কোথায় আছি কেউ জানতেও পারবে না, মরে গেলেও তাই। আহা,
তবু তো মনে হবে পৃথিবীর কোথাও না কোথাও আছিস, বেঁচে আছিস, হয়তো খুব ভালোই আছিস। শুধু তো মনে হওয়া, ওর কোনো মানে নেই। আচ্ছা, টাটা। ওরা কথা বলছিল একটা আমবাগানের মধ্যে একটা বিশাল গাছের গুঁড়ির ওপর রুমাল বিছিয়ে বসে। জায়গাটা ওদের ছেলেবেলার খেলার জায়গা। ঝড়ের সময় কাঁচা আম কুড়োতেও এখানেই ছুটে আসতো ছোট ছেলের দল। পুলু, উজ্জ্বল, রবি, শোভন, জোছন, নীলু, অনিমেষ। এক পাড়ারই তো সব। তবে উজ্জ্বলের সঙ্গে পুলুর বরাবরই একটু বেশি ভাব। কিন্তু আজ উজ্জ্বল বড় আহত হয়েছে। সেই পুলু, যাকেও মনে করত তার সঙ্গে বুঝি হরিহর একাত্মা, সে তার সঙ্গে এরকম করছে। এতদিনের মধ্যে একদিনের জন্যও বলেনি সে পড়ে না, সে ক্লাসে বসে স্যারেদের কার্টুন আঁকে, আর মনে মনে এই ভয়ঙ্কর সংকল্প এঁটে বসে আছে। মাথাতেই কি সত্যি কোনো গোলমাল হয়েছে? তবু উজ্জ্বলের এও মনে হচ্ছে সবই হয়তো পুলুর গুল মারা। ঠিকঠাকই করবে সব, আর ভালো রেজাল্টও করবে। কবে থেকে ওদের পরামর্শ করে দুজনে একই সঙ্গে কলেজে পড়বে, একই সাবজেক্টে অনার্স নেবে। দুজনেরই মা বাবার সিদ্ধান্ত ছেলেকে কলকাতার কলেজে পড়াবার। পুলু কি সব গুবলেট করে দেবে? দেখতে দেখতে 5-6টা দিন কেটেই গেল। একই জায়গায় সিট পড়েছে উজ্জ্বলের আর পুলুর। উজ্জ্বল ভাবলো এটা ভগবানের দয়া। তা পুলুকে ঠিক সময়ে আসতেও দেখা যাচ্ছে রোজ, কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে। হল থেকে বেরিয়ে এসে উজ্জ্বল বলে, এই বল না, কি লিখলি? কি লিখলাম? তার কি কিছু ঠিক আছে? এই শেষের দিকে লিখে এলাম, স্কুলে এত বেড়াল ঘোরে কেন? ইঁদুরের লোভে, না স্যারেরা লুকিয়ে মাছ ভাজা এনে খান তার গন্ধে গন্ধে? হ্যাঁ, এই কথা লিখলি তুই? লিখলামই তো। আহা উজ্জ্বল রে, বেপরোয়া হবার সুখটা যে কি তা যদি বুঝতিস। ভেবে দেখ, এখন আর আমার কোনো কিছুতেই ভয় নেই। যা ইচ্ছে করতে পারি, যাকে যা খুশি বলতে পারি, মাঝরাত্রিরে শ্মশানেও চলে যেতে পারি। চমৎকার। উজ্জ্বল ভাবল, আমার কি একবার পুলুদের বাড়িতে গিয়ে বলা উচিত, মাসিমা পুলুর মাথাটার একটু চিকিৎসার দরকার, ওকে একটা ডাক্তার দেখান। কিন্তু ওরা যদি রেগে ওঠেন, যদি বলেন, তুমি কে হে বাছা এই পরামর্শ দিতে আসার? আমাদের ছেলেকে ডাক্তার দেখাবার দরকার আছে কি নেই সেটা আমরা বুঝব। তাছাড়া অন্য অসুখ না মাথার গোলমাল সন্দেহ, এতে রেগে ওঠাই স্বাভাবিক। এর পরদিনের চেহারা বদলে গেল। পরীক্ষার পরই উজ্জ্বল চলে এলো কলকাতায় তার মামার বাড়িতে। একা নয়, মায়ের সঙ্গে। কারণ শুধু ছুটি পেল বলে নয়, এই সময় বড় মামার ছেলের পৈতে, আর কদিন পরে মেজ মাসির মেয়ের বিয়ে। মেচেদার বাড়িতে ঠাকুমা আছেন, জেঠিমা আছেন। মায়ের যাওয়া এবং অনেক দিন থাকায় অসুবিধে কিছু নেই। যাবার আগের দিন সন্ধেবেলায় পুলুর সঙ্গে দেখা করতে গেল। পুলু বাড়ি নেই, কোথায় নাকি যাত্রা শুনতে গেছে। পুলুর মা বললেন, আর বলো না বাবা, পরীক্ষা মিটে যাওয়ায় ছেলে যেন সাপের 5 পা দেখেছে। সারাক্ষণ বাইরে টোটো। এই তো গেছে, এখন কখন যে ফিরবে তার ঠিক নেই। কিছু বললেই বলে, আর কদিনই বা এমন আমোদ করে বেড়াবো। আচ্ছা, কলেজে ভর্তি হবার পর কি আর ছুটি ছাটা হবে না? আর কদিনই বা। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল, তবু সামলে নিয়ে আসতে বলল, কীরকম পরীক্ষা দিল তা বলেছে কিছু? পুলুর পিসি এগিয়ে এসে বলেন, আমায় তো বলেছে অন্তত 2-3টে স্টার পাবে। স্টার পাওয়াটা কি বলো তো বাবা? উজ্জ্বলের মনটা আবার আহ্লাদে ভরে উঠল। তাহলে আমাদের কাছেই চালাকি মেরেছে, আসলে ঠিকই আছে। বলল, মানে আর কি, কোনো কোনো বিষয়ে বিশেষ ভালো হওয়া তারই চিহ্ন। তো আপনাদের যে হাজারিবাগ না কোথায় যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আমার ছোট বোনের বাড়ি, কতবার বলে যাওয়া হয় না। তো আমার ভাই পুলুর বাবা অফিসে ছুটির দরখাস্ত করেছে, অর্ডার এলেই চলে যাওয়া হবে। উজ্জ্বল একটু ইতস্তত করে বলে, কবে ফিরবেন? পিসি হেসে ওঠেন, আগে তো যাওয়াই হোক, ওই পুলুর এক্সামিনের খবর বেরোবার আগেই বোধহয় চলে আসা হবে। উনি তো জানেন না,
পুলুর বন্ধুর ওই ফেরার দিনের খবরটার এত দরকার কেন? পুলুর মা বলেন, তুমি কোথাও যাবে না? এই একটা সময় তো ছেলেপুলের নিশ্চিন্দির সময়, অন্য সব ছুটির সময় তো মাথার ওপর খাঁড়া ঝোলানোই থাকে। তাই ছেলেটা যা খুশি করছে, কিছু বলছি না। হেসে উঠলেন, বললেন, এরপর বুঝবে ঠেলা। উজ্জ্বল পুলুর মা পিসির ওই হাসির মুখের দিকে তাকিয়ে চলে এলো। এই হাসি মুখগুলো কি চিরতরে অন্ধকার করে দেবে পুলু? শুধু শুধু এত নিষ্ঠুর হবে? যদি ফেলই করে, কদিন আর সে ধিক্কারের জের থাকবে? উঠে পড়ে লেগে পড়লে সামনের বছর সত্যি স্টার পেয়ে পাশ করে বেরোতে পারে। একটা বছর নষ্ট গেল, তা অসুখ টসুখ করলেও তো যেত। কিন্তু কখন দেবে এই সুবুদ্ধি? পুলুর সঙ্গে তো দেখাই হলো না। তারপর আর কোনো দিনই দেখা হলো না, হয়নি। কলকাতা থেকেই শুনে এসেছিল উজ্জ্বল। হাজারিবাগে পিসির বাড়ি গিয়ে খুব আমোদ আহ্লাদ হইচইতে কাটিয়ে ঠিক ফেরার দিনই পুলু নামের ছেলেটা নিরুদ্দেশ হয়ে গেছিল। কিভাবে, কখন, তা কেউ জানে না। নিরুদ্দেশ, তাও ভালো। উজ্জ্বল মনে মনে বন্ধুর প্রতি একটু কৃতজ্ঞতা বোধ করেছিল। তাহলে তার কথা রেখেছে পুলু, অন্তত আত্মহত্যা করেনি। কিন্তু এসব কি আজকের কথা? সেই প্রবেশিকা পরীক্ষা দেওয়া উজ্জ্বল আজ একটি রত্ন ছাত্র ইঞ্জিনিয়ার, চাকরি নিয়ে চলে এসেছে আসামে। এতদিন পরে অলৌকিক অথবা অবিশ্বাস্য হঠাৎ দেখা হয়ে গেল পুলুর সঙ্গে। সাইডে কাজ সেরে সন্ধ্যের মুখে বাসায় ফিরে দেখে ঝিকিমিকি বেলায় ওর কোয়ার্টার্সের গেটের কাছে কে একজন দাঁড়িয়ে। কে 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 হ্যাঁ, পুলু। এ কি? পুলু 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 পুলু, তুই তুই আছিস তাহলে? আমার কথা রেখেছিলি তাহলে? আয় আয়, ভেতরে আয়। ওহ, ধারণা করতে পারিনি আবার দেখা হবে। বিশ্বাসই করতে পারছি না। কি আশ্চর্য, তুই যে মোটেই বদলাসনি দেখছি। একদম একরকম আছিস। এখনো স্কুলের ছেলে বলে চালিয়ে দেওয়া যায়। আর আমার এই দেখ, মাথার সামনের চুলে টাক ধরে এলো বলে। প্রায় টানতে টানতেই তাকে ধরে নিয়ে এলো ঘরের মধ্যে। উজ্জ্বলের এত উচ্ছ্বাসের পরিবর্তে পুলু কিন্তু আদৌ কথা কইল না, শুধু মুচকি হাসি মাখা মুখে তাকিয়ে রইল। সেই তার পেটেন্ট হাসি, দুষ্টুমি আর চালাকি ভরা হাসিটি। তার মানে কোনো দিক থেকেই বদলায়নি পুলু। জীবনে যে আর কখনো দেখা হবে এ আশা ছিল না। সত্যি বলতে পুলু নামের সেই হঠাৎ বেপরোয়া হয়ে ওঠা ছেলেটাকে আর তেমন মনেও ছিল না উজ্জ্বলের। হয়তো কদাচ কখনো মনে হতো, কি জানি কোথায় আছে, আছে কি নেই তাই বা কে জানে। থাকলে কি আর একবারও কোনো খবর পেত না? কিন্তু নিজেরও অবশ্য জীবনের ধারা অনেক দূরে প্রবাহিত হয়ে গেছে। বাবা মারা গেছেন, ঠাকুমা তো আগেই। মা কলকাতায় বড় মামার কাছে থাকেন। ছোট ভাই প্রজ্জ্বল কলকাতাতেই পড়াশুনো করছে। বোনের বিয়ে হয়ে গেছে, কাজেই মেচেদার সঙ্গে এখন আর কোনো সম্বন্ধ নেই, যাওয়া আসাও নেই। কিন্তু পুলু উজ্জ্বলের খবর টবর জানবার জন্যে কোনো উৎসাহ দেখালো না। আর উৎসাহ করবেই বা কোন ফাঁকে? উজ্জ্বলের উৎসাহের তোড়েই তো ভেসে যাবার জোগাড়। হঠাৎ হারানিধিটি পেয়ে উজ্জ্বল যে কি করবে ভেবে পাচ্ছে না। বুকে রাখবে না মাথায়, নাকি জড়িয়ে ধরে? পুলু এখন একটু ফিকে হাসি হেসে বলল, তা না হলে তুই চিনবি কি করে? আমি চিনব বলে তুই? হা হা হা, স্বভাবেও একরকম আছিস, কেবল গুলমারা কথা। আমার তো আর মেচেদায় যাওয়াটা হয় না। তুই আর বাড়ি টাড়ি যাসনি? বাড়ি? পুলু খ্যানখ্যানে গলায় হেসে ওঠে। গেলে ঝেঁটিয়ে বিষ ঝেড়ে দূর দূর করে তাড়িয়ে দেবে না? উজ্জ্বল গম্ভীর হয়। ছি পুলু, এরকম বলিস না। গুরুজনদের প্রতি অবিচার করা হয়। ছেলে একবার ফেল করলে কি লোকে তাকে... না না, ছি। তা যাক, বাড়ি তো ফিরিসনি বুঝছি, তো বিয়ে টিয়ে করেছিস? ভাগ, বোকার মতো কথা বলিস না। আহা, তা জীবনটা কাটালি কিভাবে জানতে ইচ্ছে করবে না? জীবন? পুলু আবার হেসে উঠে বলে, তাহলে তোর কথাতেই বলি। মাথা নেই তার মাথা ব্যথা।
জীবন মানুষ একটাই পায় উজ্জ্বল, আর সেটাকে হেলাফেলা করে বরবাদ দিলে এই আমার মতো অবস্থা হয়। হঠাৎ কেমন বিষণ্ণ বিষণ্ণ হয়ে যায় পুলু। বলে, জীবন জিনিসটা যে কী তা যদি তখন বুঝতাম। সামান্য একটু খেয়ালের বশে শুধু আমিই বা কেন, আমার মতো এমন কতজনই তো এই ভুল করে মরছে, দেখছি তো সর্বদা। সামান্য একটা পরীক্ষার রেজাল্ট খারাপ হলো, মা বাপ কোনো কারণে একটু বকলো, তো অমনি জীবনটাকে খতম করে বসলো। দেখছিস সর্বদা। ও, তুই তাহলে এই দেশেই ছিলি? হ্যাঁ, আমি ভেবেছিলাম হয়তো আফ্রিকায় কি আরবে ভেগে গেছিস। পুলু হঠাৎ তীক্ষ্ণ গলায় বলল, আমার কথা ভাবতিস? ভাবতাম না? বাহ, কত কত দিন ভেবেছি। তারপর ক্রমশ, সত্যি বলবো, কাজের চাপে তবু খবরের কাগজ টাগজ দেখি। যা হয়। তাছাড়া কবে কোথায় একটা ছেলে বাসে করে হাজারিবাগ থেকে রাঁচি যাবার পথে চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে পালিয়ে যেতে গিয়ে গড়িয়ে খাদে পড়ে গেছিল, সে খবর আর কোন খবরের কাগজে ছাপতে গেছে বল? তবে বিশ্বাস কর, গড়িয়েই পড়ে গেছিল। পুলু, উজ্জ্বল চেঁচিয়ে ওঠে, চলন্ত বাস থেকে লাফিয়ে খাদে পড়েছিলি তুই? তারপর? রুদ্ধশ্বাসে পুলুর কাঁধটা প্রায় খামচাতে যায় উজ্জ্বল। পুলু সোফা থেকে উঠে দাঁড়ায়। উজ্জ্বল বলে, তারপর? তারপর? তারপরের কথা এমন চট করে বলা যায় না উজ্জ্বল। উজ্জ্বল ফের বসে পড়ে বলে, আচ্ছা ঠিক আছে, ধীরে সুস্থে শুনবো। এখন তো থাকবি কিছুদিন। সহজে ছাড়ছি না তোকে, সামনেই একটা বড় ছুটি আছে। এদের এখানে সব থেকে বড় পরব বিহু পরব, তো সে সময় দুজনে খুব বেরিয়ে নেওয়া যাবে। কি সাংঘাতিক, খাদে পড়ে গেছিলি? চলন্ত বাস থেকে না নামলে নিরুদ্দেশ হওয়া যেত না? সত্যি তুই যে কি! প্রফুল্ল এসে দাঁড়ালো। দাদাবাবু, চা রেডি। আচ্ছা বাবা, আচ্ছা, যাচ্ছি। পুলু, আমি চট করে একটু ফ্রেশ হয়ে আসি। তুই ততক্ষণ বরং এই ম্যাগাজিনটা, ওসব ম্যাগাজিন ফ্যাগাজিন রাখ। এতদিন পরে আমার যে জন্যে তোর কাছে আসা সেটা সেরে নি, পরে হয়তো আর হবে না। কাজ? কি কাজ? উজ্জ্বল, পুলু স্থিরভাবে তাকিয়ে বলে, তোর মনে আছে তোর যখন পৈতে হয় তখন তোর বড় মামা তোকে একটা বেশ দামি রিস্ট ওয়াচ দিয়েছিল? উজ্জ্বল অবাক হয়ে বলে, হ্যাঁ দিয়েছিলেন বটে, তো নেমন্তন্ন বাড়ির গোলমালে হারিয়ে গিয়েছিল। তুই তার কথা কি করে জানলি? আর এখনই বা? উজ্জ্বল, একটা হাত ঘড়ি নিজে হেঁটে হেঁটে কোথাও চলে গিয়ে হারিয়ে যেতে পারে না। ঘড়িটা চুরি গিয়েছিল, আর সেটা চুরি করেছিলাম আমি। যা ভাগ, কি যা তা বলছিস? যা তা নয়, সত্যি। পুলু যেন যন্ত্রের মতো বলে চলে। ঘড়িটা ভীষণ সুন্দর দেখতে ছিল। আমার দেখে হঠাৎ খুব লোভ হলো, তুলে নিলাম। নিয়ে ফেলেই ভাবলাম, ছি ছি, এ কি! কিন্তু তারপর এই মুশকিল হলো, ফিরিয়ে দেবার ইচ্ছে হলেও লজ্জায় আর দিয়ে উঠতে পারলাম না। ভেবেছিলাম চুপি চুপি একদিন তোর পকেটে চালান করে দেব, তাও সুবিধে হলো না। তারপর তো কত কি, কিন্তু সেই চুরির বোঝা বয়ে বেড়াতে বেড়াতে চুপ করে গেল। পকেট থেকে সেই বহুদিন বিস্তৃত হাতঘড়িটি বার করে টেবিলের ওপর রাখলো পুলু। একদম নতুনই রয়েছে, ঝকমক করে উঠল। কি আশ্চর্য! হাঁ হয়ে ঘড়িটার দিকে তাকিয়ে দেখে উজ্জ্বল। তারপর আবেগের সঙ্গে বলল, এতদিন এত কাণ্ডর মধ্যেও তুই এই তুচ্ছ ঘড়িটা খাদে গড়িয়ে পড়ার পর কি করে উঠে এলি? আবার কি বাড়ি এলি, নাকি ঘড়িটা তোর সঙ্গেই ছিল? আমি তো কিছু বুঝতে পারছি না রে বাবা, মাথা ফাতা গুলিয়ে যাচ্ছে। পৈতে হয়েছিল আমার সেই 13 বছর বয়সে, আর এখন এই 29। সেই ঘড়িটা, হ্যাঁ সত্যি সেইটাই, নাকি তুই এখন কিনে টিনে? এ কি পুলু, 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 প্রফুল্ল! চোখের সামনে আস্ত একটা মানুষকে আচমকা উবে যেতে দেখলে মাথা ঘুরে পড়ে যাবে না মানুষ? প্রফুল্ল ছুটে এসে দাদাবাবুর চোখে মুখে জল দিতে দিতে বলে,
যখনই দেখেছি অফিস থেকে এসে বসে ঝিমোচ্ছে তখনই বুঝেছি শরীর খারাপ হবে না। সারাটা দিন মাঠে জঙ্গলে। উজ্জ্বল আসতে বলে, অফিস থেকে এসে আমি ঝিমোচ্ছিলাম? আগে ওই আর কি, সোফায় গেদিয়ে বসে ঘুম ঘুম ভাব। আমার সঙ্গে কেউ আসেনি? আপনার সঙ্গে আসবে আবার কেটা? গাড়ির ড্রাইভার তো আপনাকে ছেড়ে দিয়েই চম্পট। আমি তোকে চা তৈরি করতে, ভালো ভালো রান্না করতে বলিনি? বললেন আবার কখন? তো চা আমি বানিয়েছি, তুই আমায় হাত মুখ ধোবার জন্যে তাগাদা দিতে আসিসনি? আগে ছিলুম একবার, তো দেখলুম খুব টায়ার্ড, তাই আর ডিস্টার্ব করি নাই, ফিরে গেলুম। প্রফুল্ল, সে সময় ঘরে কাউকে দেখিসনি? কাকে আবার দেখবো দাদাবাবু, দেয়ালে একটা টিকটিকিও তো নাই। ঠিক বলছিস? বেঠিক বলতে যাব কেন দাদাবাবু শুধু শুধু? তো আপনার বোধ করি একটু নিদ্রা এসেছিল, স্বপন টপন দেখে থাকবেন। তাই হবে। আচ্ছা তুই যা, চা আন, আমি হাত মুখ ধুয়ে আসছি। প্রফুল্ল চলে যায় আর উজ্জ্বল স্থির চোখে টেবিলের ওপর পড়ে থাকা সেই হাতখড়িটার দিকে তাকিয়ে থাকে। স্বপ্ন, মায়া, ঘুমের ঝিমুনি? তাহলে এটা কি? বড় মামার দেওয়া সেই ঘড়িটায়, যেটা হারিয়ে যাওয়ায় ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল উজ্জ্বলের। কিন্তু এখন এতদিন পরে ফিরে পেয়ে মনটা কি খুব ভালো হয়ে গেল? কই, যন্ত্রণায় মুচড়ে মুচড়ে উঠছে যে। শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা ভৌতিক গল্প 18 বছর পরে। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর বিভিন্ন স্বাদের বাংলা গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।